হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 ভালো আছো। আর আমার ক্লাস 10-এর ইতিহাস, প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, সেটাই চলছে। তো দুটো পার্ট অলরেডি আপলোডেড হয়েছে, আজকে থার্ড পার্ট। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে তোমরা আগের দুটো দেখে এসে আজকেরটা দেখো, কারণ আমি সিরিয়ালি ডাউনলোড করি, পরপর পড়ায়, তো মাঝখান থেকে দেখলে তোমরা কিছু বুঝবে না। আর এটা পর্যালোচনা চলছে, শেষ হলেই পার্ট বাই পার্ট ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন আনসার লিখিয়ে দেওয়া হবে। সো এখন কিছু নোট করার দরকার নেই, পুরোটা খুব ভালো করে শোনো, কারণ না যদি বোঝো, না জানো, নোট মুখস্থ করে কিচ্ছু করতে পারবে না। নোট লেখার দরকার নেই, আমি সমস্তটা লিখিয়ে দেবো, যেমন দিই এটাতেও দেবো। তোমরা বাংলার ভিডিওগুলো আশা করি দেখেছো, না দেখে থাকলে দেখবে। অলমোস্ট সিলেবাস কমপ্লিট করা আছে, অলমোস্ট, নট টোটাল 100%। কিছু বাকি আছে যেগুলো হয়ে যাবে, সেগুলো ভালো করে বুঝিয়ে কোয়েশ্চেন আনসার লেখানো আছে, ইতিহাসেও তাই হবে। তো চাপ নেওয়ার দরকার নেই, সমস্তটা হবে। এখন বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। চলো শুরু। তো আজকে হবে শিল্পচর্চার ইতিহাস, নাটক পর্যন্ত হয়েছিল, স্থাপত্যের ইতিহাসটাও হয়ে গেছিল। আজকে হবে দৃশ্য শিল্পের ইতিহাস, ছবি আঁকা, ফটোগ্রাফি ইত্যাদি। দৃশ্য মানে যা দেখা যায়, তো সেই দৃশ্য শিল্প। ইতিহাসের লিখিত উপাদানগুলির অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয় না। সেরকম উপাদান সরবরাহ করতে পারে একমাত্র আঁকা, ছবি এবং ফটোগ্রাফ। ছবি ও ফটোগ্রাফি সাধারণভাবে রক্ষণশীলতা বা প্রগতিশীলতার পরোয়া করে না। যা ঘটছে তার দৃশ্যরূপ কোনো রকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এজন্য আধুনিক ইতিহাস চর্চায় দৃশ্যশিল্পের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আমি বলবো যে একদম প্রাচীনকালে যেটা পরেই আছে, ছবি আঁকা। আচ্ছা, বলছি না, এখানে আছে ছবি আঁকা। প্রাচীনকাল থেকেই মানুষ পাহাড়ের গায়ে, দেওয়ালে, এমনকি পুঁথিপত্রেও ছবি আঁকতো। তো এটা আমরা একদম যখন ক্লাস 3-4 যে ইতিহাস পড়েছো তাতেই দেখবে, গুহার মানুষ গুহার গায়ে ছবি এঁকে নিজেদের জীবনচর্যা, ভালো লাগা, খারাপ লাগা, এগুলো সব জানিয়ে দিত। তো সেখান থেকে ছবি আঁকার শুরু। ভারতের সুলতানি, চোল, বিজয়নগর, মোগল প্রভৃতি আমলে দরবারি চিত্রকলার বিকাশ ঘটে। প্রত্যেক রাজারাজরা, দরবার, মুঘল, সুলতানের দরবারে একজন ছবি আঁকার লোক থাকতো। পঞ্চদশ শতকে ইতিহাসে ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখের আঁকা ছবিগুলো চরম উৎকর্ষতার নিদর্শন। আধুনিক বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ ভারতীয় চিত্রকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী প্রবন্ধমালা, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকথা, অশোক মিত্রর ভারতের চিত্রকলা, গীতা কাপুরের কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্ট প্রভৃতি। মানে যে সমস্ত বই চিত্রকলা নিয়ে লেখা আছে, যেগুলো আমাদের ইতিহাস রচনায় ইতিহাসবিদদের সাহায্য করেছে। ফটোগ্রাফি, এবার হচ্ছে পিকচার, যে ছবি তোলা। ফটোগ্রাফির ইতিহাস। আচ্ছা, ফটোগ্রাফির ইতিহাসেও একটা বিবর্তন। আগে যে ছবি তোলার জিনিস দেখবে কিরকম একটা বক্সের মধ্যে মাথা ঢুকিয়ে ছবি তোলা হতো, তারপরে আস্তে আস্তে ক্যামেরা উন্নত, এখন তো স্মার্টফোনে 6 লাখ হয়ে গেছে সেই ছবি তোলা। তো এটাও তো একটা টেকনোলজির ডেভেলপমেন্ট, ইতিহাস ফটোগ্রাফি তোলার। ফটোগ্রাফির ইতিহাস খুব বেশি প্রাচীন না হলেও ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো নিরপেক্ষ আলোকচিত্রীর তোলা ছবিগুলি আমাদের সামনে ইতিহাসকে তুলে ধরে। 1840 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট কর্তৃক ক্যামেরা আবিষ্কারের পর, তাহলে ক্যামেরার আবিষ্কারককে পাওয়া গেল, লিখতে হবে না, আমি সব লিখিয়ে দেবো। ভারতে ফটো তোলার যন্ত্রপাতি আসে 1850-এর দশকের গোড়ায়। 1857 মহাবিদ্রোহের সময় শুধু ছবি তোলার আকর্ষণে ডক্টর জন মুরে, ফেলিক্স বিয়াতো, টাইটলার দম্পতির মতো ফটোগ্রাফার এদেশে আসেন। ইউরোপীয় ছবিওয়ালাদের পাশাপাশি আহমেদ আলী খান, লালা দীনদয়াল প্রমুখ ভারতীয় সমকালের ছবি লেন্সে ধরে রাখেন। তখন থেকে ক্যামেরায় তোলা ছবিও এদেশের ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষ্য প্রমাণ হয়ে ওঠে। মন্বন্তর, নৌবিদ্রোহ, দাঙ্গা, দেশভাগ প্রভৃতি বিভিন্ন ফটোগ্রাফ সাম্প্রতিককালের ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অধুনা ডিজিটাল ক্যামেরা ও মোবাইল ক্যামেরার ব্যবহার তথ্য ভাণ্ডার নির্মাণে এবং ফটোগ্রাফির মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে ফটোগ্রাফির ইতিহাস চর্চায় কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল জন ওয়েডের আ শর্ট হিস্ট্রি অব দ্য ক্যামেরা, আর
ডগলাস নিকেলের হিস্ট্রি অফ ফটোগ্রাফি, দ্য স্টেট অফ রিসার্চ, বিদ্যা দেহজিয়ার ইন্ডিয়া থ্রু দ্য লেন্স ফটোগ্রাফি 1840 থেকে 1911, সোফি গার্ডেনের 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি প্রভৃতি। এবার এখানে আছে একটা ফুটনোট দেওয়া হয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার, কিভাবে ব্যবহার হতো। প্রচলিত তথ্য ও ঘটনার বিবরণীর প্রামাণ্যতায় ফটোগ্রাফ গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয়। একটা কথা লিখে বোঝানোর চেয়ে যদি আমি একটা ছবি দিয়ে দিই, ধরো একটা মেলা, বিবরণ দিয়েছি, এখানে এই দোকান, এখানে ওই দোকান, যদি একটা শর্ট ভিডিও বা ছবিও যদি স্টিল ধরে দিই, তোমরা পুরো ব্যাপারটাকে ভিজুয়ালাইজ, ওটা চোখের সামনে তোমার জীবন্ত হয়ে ফুটে উঠবে, ফলে ওটা থেকে তুমি অনেকটা কিছু লিখতে পারবে। তো ইতিহাসে এই জন্য ফটোগ্রাফের একটা আলাদা ইম্পর্টেন্স আছে, খুব বেশি যে ইম্পর্টেন্সটা। তবে ফটোগ্রাফের ব্যবহার সম্পর্কে গবেষককে সচেতন হতে হবে। যিনি ফটোগ্রাফ তুলেছেন তিনি বিষয়কে কিভাবে দেখছেন বা ভাবছেন তা অনেক সময় দর্শককে ঐতিহাসিক সত্য থেকে বিভ্রান্ত করতে পারে। যেমন কেমনভাবে বিভ্রান্ত করতে পারে, ধরো একটা মেলা চলছে, চারিদিকে খুব জাঁকজমক, কোনো একটা কারণে কোনো একটা দোকান পরপর হয়তো 2-3টে দোকানে কিছু জিনিস নেই, আমি ওই পরপর 2-3টে দোকানকে তুললাম, দিয়ে দেখিয়ে দিলাম যে এই মেলায় কিছু জিনিস নেই, তাহলে তো এটা বিভ্রান্তি ছড়ালো না। তো আমি তো পুরো মেলাটাই জাঁকজমক, সেটা তো তুলিনি, ওই 3টে দোকানে জিনিস নেই, কোনো কারণে নেই, তো আমি 3টে দোকান তুলে একটা মিসলিড করলাম সবাইকে, যে একটা ভুল পথে চালনা করলাম, যে মেলাটা পুরো ফাঁকা, সব দোকানই এরকম। তো তুমি ছবিটা দেখে কি আইডেন্টিফাই করবে যদি না জানো? তো এই জন্য যে লিখছে তাকে সচেতন হতে হবে যে ফটোগ্রাফার কিভাবে তুলেছে, সেটা জাস্টিফাই না করে সে তার উপর ভিত্তি করে লেখা যাবে না, ঠিক আছে? কুলবন্ত রায়ের তোলা পাশের ফটোগ্রাফিতে মোহাম্মদ আলী জিন্নাহ ও গান্ধীজিকে 1939-এ আলাপরত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার কথা বলা হচ্ছে। এই যে গান্ধীজি আর মোহাম্মদ আলী জিন্নাহকে দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই সময় দুজনই রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সম্পূর্ণ দুই মেরুতে ছিলেন। এরপরই মানে দুজন ভিন্ন মতামত পোষণ করছিলেন। এরপরই 1940-এ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে জিন্নাহ মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র দাবি করেন। ফটোগ্রাফটি থেকে উভয়ের মধ্যে সম্পর্কের জটিল মনস্তাত্ত্বিক দূরত্ব কোথাও স্পষ্ট হয়ে উঠেছে। যে দেখো দুজনে দূরে দাঁড়িয়ে, যদি ছবিটা যেটা দেখালাম ভালোভাবে দেখে থাকো, একটু পরে পজ করে দেখো, যে একটা কিছু ব্যাপারে যখন আমরা খুব আনন্দ পাই কীভাবে কথা বলি, হেসে হেসে কাছে গিয়ে, কিন্তু যখন ঝগড়া করি আমি কি কারো কাছে গিয়ে হেসে হেসে কথা বলবো? বা যদি তার সাথে আমার মতের মিল না হয়, দূরে দাঁড়িয়ে একটু উঁচু গলায়, তো ছবিটাই কিন্তু এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছে। এটাই বোঝাতে চাইছিলাম যে ছবি কীভাবে হেল্প করে। এরপরে হচ্ছে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। কোনো জাতির সামগ্রিক জীবনধারার সঙ্গে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের প্রত্যক্ষ যোগ রয়েছে। যাতায়াতের 3টি মাধ্যম হলো স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথ, ল্যান্ড, যেটা ট্রান্সপোর্ট। স্থলপথে প্রাচীনকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে স্থলপথে পশু টানা বাহনে দূর দূরান্তে যাতায়াত চলত। আধুনিক যুগের মানুষ বিভিন্ন যান্ত্রিক যানবাহন ব্যবহার করছে। টেলফোর্ড ও ম্যাকাডাম কর্তৃক পিচের রাস্তা তৈরির কৌশল 1811 খ্রিস্টাব্দে, তাহলে পিচের রাস্তা যেগুলো এখন আমাদের হাই রোড, তারা কারা আবিষ্কার ছিল বোঝা গেল। এবং কতদিন আগে? 1800, 1911, 2011, 2000, মানে প্রায় 100-200, ওই 220 বছর আগের তৈরি ব্যাপার এগুলো। জর্জ স্টিভেনসন কর্তৃক বাষ্পীয় রেল ইঞ্জিন 1814 খ্রিস্টাব্দ, ফুলটন কর্তৃক বাষ্পীয় স্টিমার 1815 খ্রিস্টাব্দ প্রভৃতি আবিষ্কার বিশ্ব ইতিহাসের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। রেলপথের প্রসার, ফ্রান্স ও জার্মানির শিল্প বিপ্লবে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে, এদেশের সম্পদ নিষ্ক্রমণে মানে নিয়ে চলে যাওয়ার ক্ষেত্রে, এবং ভারতীয়দের মধ্যে ঐক্যবদ্ধের বিস্তারে সহায়ক হয়েছে। আবার রেলপথের সহায়তায় বৈপ্লবিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে পড়েছে। 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ট্রামের সূচনার পর ক্রমে ইউরোপে এবং আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম গাড়ির প্রচলন ঘটে। কলকাতায় 1873 খ্রিস্টাব্দে ঘোড়ায় টানা ট্রাম এবং 1902 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়। ফলে বিভিন্ন শহরের অভ্যন্তরে
যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি ঘটে। আবার ব্রিটিশ সরকারের দ্বারা ডাক ব্যবস্থার উন্নতি, পেনি পোস্টকার্ড ব্যবস্থা প্রবর্তন, টেলিগ্রাফ লাইন স্থাপন প্রভৃতির মাধ্যমে একদিকে যেমন সাম্রাজ্যবাদী স্বার্থের প্রয়োজন মিটেছিল, অন্যদিকে তেমনি ভারতবাসীও ক্ষেত্র বিশেষে উপকৃত হয়েছিল। জলপথেও প্রাচীনকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে নৌকা, ডিঙি, ভেলা প্রভৃতি ছিল জলপথে যাতায়াতের প্রধান মাধ্যম। আধুনিককালে যান্ত্রিক স্টিমার ও জাহাজ নদী ও দূর সমুদ্রে পাড়ি দিচ্ছে। স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশ জলপথে দক্ষতা দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আধিপত্য প্রতিষ্ঠা করছে। আকাশপথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক অগ্রগতি ঘটে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক এরোপ্লেন আবিষ্কার 1903 খ্রিস্টাব্দে করার পর। বর্তমান মানুষ আকাশপথে দূর দেশে, দূর মহাকাশে, এমনকি চাঁদেও পাড়ি দিচ্ছে। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার এই ইতিহাস নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট চর্চা চলছে। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ হল ইয়ান কেনের ইঞ্জিনস অফ চেঞ্জ, দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া, সুনীল কুমার মুন্সির জিওগ্রাফি অফ ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ, নিতিন সিনহার পূর্ব ভারতের পরিবহন ও যোগাযোগ বিষয়ক গ্রন্থ প্রভৃতি। স্থানীয় ইতিহাস, আচ্ছা ভালো লাগছে না? ইতিহাস কিন্তু স্টোরি, গল্প শুনতে ভালো লাগার কথা। ভালো লাগছে তো অবশ্যই জানিও কমেন্টে কিন্তু, হ্যাঁ। আর আমি আগের ভিডিওগুলো দেখো প্লিজ। আমি বারবার বলেছি ওই পয়েন্ট মুখস্থ করে, নোট মুখস্থ করে পরীক্ষা দিয়ে কিচ্ছু লাভ নেই। ওই পড়াশোনাটা না করলেও চলবে, মানে জিরো। কারণ এই স্কুল পার হয়ে, 12 পার হয়ে যখন কলেজে যাবে দেখবে এখন তো সব জায়গায় এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে। সেই এন্ট্রান্স এক্সামে কিন্তু ওই স্যার ওই ম্যামের বলা 4টে সাজেশনের কোয়েশ্চেন সেগুলো কিন্তু আসবে না। এই গল্প যদি না পড়ো বা না জানো জীবনে সেটা বলতে পারবে না। অফ টাইম যখন পড়তে আমি জানি সবসময় ভাল লাগে না, সিলেবাসের চাপ থাকবে, তখন তার জন্য এগুলো বানানো। এই অডিওটা করে কোয়েশ্চেন আনসার আমি যেমন বলি নিজেরা লিখে মুখস্থ করবে, এটা বলছি আমার অডিওটা চালিয়ে শুনে নাও, তাতেই কাজ চলবে। ঠিক আছে? তো গল্পের মতো ওই জন্যই কিন্তু পড়ানো, নাহলে আমি নোট লিখিয়ে দিতে পারতাম, কিচ্ছু কাজ ছিল না। ওই জন্য আমি এটা দিচ্ছি, এগুলো ভালো করে শুনে বুঝে নাও জিনিসটা, তারপরে নোট তো লিখবে। স্থানীয় ইতিহাস, ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। একাদশ শতাব্দীতে কাশ্মীরি কবি কালহানের রাজ তরঙ্গিনী হল ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ, যেখানে কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। স্থানীয় ইতিহাস মানে কোনো একটা নির্দিষ্ট জায়গার ইতিহাস, যেমন পশ্চিমবঙ্গের বলতে গেলে গৌড়াদিনার ইতিহাস খুব প্রচলিত, মানে বিখ্যাত। মুর্শিদাবাদের ইতিহাস খুব বিখ্যাত, কাশ্মীরের ইতিহাস ভারতবর্ষের ক্ষেত্রে খুব বিখ্যাত, এরকম। পরে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, বাংলা প্রভৃতি অঞ্চলে স্থানীয় ইতিহাসও রচিত হয়। সংশ্লিষ্ট জায়গার লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ। লোক পরম্পরা মানে লোকেরা কিভাবে জীবনযাত্রা করে, কি জীবিকা, যেমন ওয়েস্ট বেঙ্গলের লোকরা, বাঙালিরা মেনলি কি চাষি, মাছ ধরা, মানে মৎস্য ব্যবসায়ী এরকম। কিন্তু আমেদাবাদ, গুজরাটে যদি আমি যাই ওখানকার বেশিরভাগ লোক কি শাড়ি, জামা কাপড় এগুলো। আবার দক্ষিণ ভারতে গেলে ওখানে মশলার ব্যবসাটা বেশি, তাহলে লোকের জীবিকা জায়গা পরিবর্তন হচ্ছে। শিল্প স্থাপত্যের বিকাশ, কী ধরনের শিল্প বা আর্কিটেকচার এক এক জায়গার এক এক রকম। আর্থসামাজিক বিবর্তন, মানে মেন ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সিটা কিসের ওপর, কর্পোরেট সেক্টরের ওপর, চাষবাসের ওপর, না জামা কাপড়ের ওপর, ব্যবসার ওপর, নাকি পড়াশোনা, শিক্ষা, স্কুল কলেজ এগুলোর ওপর। তো এগুলো জানা যায়। বিবর্তন প্রভৃতি হলো স্থানীয় ইতিহাস চর্চার আলোচ্য বিষয়। এই ধরনের ইতিহাস চর্চা মৌখিক উপাদানের ওপর অনেকাংশে নির্ভরশীল, তাই ওই ধরনের উপাদানগুলোর সত্যতা যাচাই করা জরুরি। কোনো অঞ্চল থেকে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শন একটি বিশেষ যুগে একটি বিশেষ অঞ্চলের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে। এই বিষয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস খুবই ইম্পর্টেন্ট একটা বই, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী, সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস, কালীনাথ চৌধুরীর রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস, মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস, ভগবতী চরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস, যতীন্দ্রনাথ রায় ও কেদারনাথ মজুমদারের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বিক্রমপুরের ইতিহাস, সুধীর কুমার মিত্রর হুগলি জেলার ইতিহাস উল্লেখযোগ্য।
স্থানীয় ইতিহাস চর্চায় নারায়ণী গুপ্ত নানা ধরনের সূত্র, ভৌগোলিক জ্ঞানের প্রয়োজনীয়তা ইত্যাদি দিকগুলিকে স্পষ্টতর করে তুলেছেন। শহরের ইতিহাস, বিভিন্ন যে শহর উঠেছে, এক তো শহর এক গ্রাম, তো শহরগুলোর যে ইতিহাস আছে সেগুলো। একটি শহরের ইতিহাস নিয়ে চর্চার অর্থ হলো ওই শহরের পত্তন মানে তৈরি, কবে সৃষ্টি হয়েছিল, নগরায়নের বিবর্তন, কি কি ধরনের, মানে আগে কলকাতা যেমন ছিল এখনো নিশ্চয়ই সেরকম হয়নি, তাহলে এই যে বিবর্তন এটাকে বলা হয় নগরায়ন। আধুনিকতা, কতটা আধুনিক সে, কতটা মডার্নাইজেশন আছে সেই শহরে। বিভিন্ন সময় ওই শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, ওই শহরের শিল্প, সংস্কৃতি, রাজনীতির চর্চা, সেখানকার স্থাপত্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতির বিস্তারিত আলোচনা। 1970-এর দশক থেকে মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিফেন থার্নস্টর্মের নেতৃত্বে ইতিহাস চর্চার এই বিশেষ ধারাটি বিকাশ লাভ করে। পরবর্তীকালে এডুইন বরোজ, মাইক ওয়ালেস, এস.জি. বেকল্যান্ড, জন আবু লুঘোদ, কলিন জোন্স, বেসি লোই পিয়ার্স, রোনাল্ড টেরর, রয় পটার প্রমুখ এই ধারাকে সমৃদ্ধ করেন, মানে এ বিষয়ে আরও ইতিহাস চর্চা করেন ইতিহাসবিদেরা। কলকাতার ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি চর্চা করেছেন সেই ধারায়। পূর্ণেন্দু মিত্র, নিখিল সরকার যাকে শ্রীপান্থ বলা হয়, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাধারমণ মিত্র, রাধাপ্রসাদ গুপ্তর মতো বাঙালি ইতিহাস গবেষক যেমন আছেন, তেমনি পি.টি. নাইয়ারের মতো অবাঙালি গবেষকও আছে। শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল সংস্কৃতির শহর, কলকাতাকে নিয়ে লেখা, রাধারমণ মিত্রর কলিকাতা দর্পণ, ডক্টর সৌমিত্র শ্রীমানি সম্পাদিত কলিকাতা, এছাড়া লক্ষ্মী সুব্রামণিয়ামের পোর্ট টাউন সিটিজ, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় রচিত শহর বহরমপুর, অনিরুদ্ধ রায়ের মধ্যযুগের নগর, মুনতাসির মামুন রচিত ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী, আব্দুল মুমিন চৌধুরীর রাজধানী ঢাকার 400 বছর ও উত্তরকাল, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস, শামসুদ্দোহা চৌধুরীর প্রাচীন নগরী সোনারগাঁও প্রভৃতি এ বিষয়ে উল্লেখযোগ্য। সম্প্রতি সুভাষ বিশ্বাসের নদিয়া জেলার নগরায়ন প্রক্রিয়া প্রবন্ধ থেকে এই জেলার দরাবপুর, মদনপুর, বগুলা প্রভৃতি গ্রামগুলি উদ্বাস্তু আগমন ও অকৃষিজীবী পেশার উপর ভিত্তি করে কিভাবে আদমশুমারি শহরে রূপান্তরিত হয়েছে তার ইতিহাস জানা যায়। মানে এরা ছিল উদ্বাস্তু, মানে অন্য জায়গা থেকে যারা এসে বসবাস শুরু করে তাদের বলা হয় উদ্বাস্তু। আদমশুমারি মানে যারা সেই শহরের উদ্বাস্তু থেকে একদম সেই শহরে, আদমশুমারি মানে সেন্সাস, যাদেরকে গণনা করা হয়, সেই গণনায় যারা নাম লেখাতে পেরেছে, সেই শহরের বাসিন্দা হয়েছে, সেই ইতিহাসটা জানা যায় সুভাষ বিশ্বাসের লেখা থেকে। এটা একদম রিসেন্ট লেখালেখি। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন সামরিক ইতিহাস থেকে শুরু করব। রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 এগুলো শোনো, না হলে তোমাদেরই অসুবিধা হবে, তোমাদের সুবিধার জন্যই এত বকে যাওয়া, ঠিক আছে? যদি ভাল লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।